কেমন আছেন সবাই? আজকে থেকে আমি ম্যানেজার কিম এর মাঙ্গা কভার করার চেষ্টা করব। হ্যাঁ, এটার মাঙ্গাটা অনেক বড়, তাই আমি এটা ছোট ছোট পার্টে শেষ করার চেষ্টা করব। ধন্যবাদ। মাঙ্গার শুরুতে সর্বপ্রথম একটা ওয়ার্নিং দিয়ে দেওয়া হয় যেন এটা 15 বছরের নিচে কেউ না পড়ে। সর্বনিম্ন বয়স যেন 15 বছর হয়ে থাকে এবং তার উপরে হয়ে থাকে। মাঙ্গা শুরু করা হয় একটা বাক্য থেকে, বাবা। দেখা যায় যে একটা লোক শুধু বসে আছে, কোনো কথা না বলে। পিছন থেকে একটা মেয়ে বলছে যে, বাবা, তোমার কি কোনো গর্ব নেই? এই মেয়েটা হচ্ছে ম্যানেজার কিমের মেয়ে এবং কোনো কারণে তিনি তার বাবার উপরে রাগ করে আছে। পরবর্তীতে তার মেয়েটা বলে যে এই মেয়েটা আমাকে প্রথম আঘাত করেছে, আমি এখানে কোনো ভুল করি নাই। এর জবাবে মেয়ের মাটি বলে, ওহ, কি খারাপ কাজ। তিনি আরও বলতে থাকে যে আমি দয়া করছি, স্কুল সহিংসতার কমিটি খুলে দাও, এর রেকর্ডেও এটা লিখো, এই ধরনের বাচ্চারা তাদের ভবিষ্যৎ নষ্ট করার যোগ্য। স্কুলের ওই লোকটি ম্যানেজার কিমকে বলে যে মেঞ্জিনে তৃতীয়বারের মতো হায়াসের সাথে লড়াই করেছে এবং তুমি দেখতে পারছো আঘাতের তীব্রতা গুরুতর। যত তাড়াতাড়ি সম্ভব ভিকটিমদের সাথে সবকিছু পরিষ্কার করা ভালো। এবং হায়াসের বাবাও এর চারপাশে ভালো সুপরিচিত আছেন। তিনি তার রাজনৈতিক চেয়ারও বজায় রাখার চেষ্টা করছে, আর এটা কিন্তু কোনো রসিকতা নয়। তার বাবার কোম্পানির নাম হচ্ছে জয়ং কনস্ট্রাকশন এবং সেই লোকটি আরও বলে যে এখানে আমি কোনো কিছু করতে পারি না। ম্যানেজার কিমের তখন খুবই রাগ হয়, কিন্তু তিনি তারপরেও তার মেয়ের কথা ভেবে সর্বপ্রথম বলে যে আমি দুঃখিত, তুমি যখন একা সন্তান লালন পালন করা অনেক ছোট ছোট সমস্যা আছে। এর পরিবর্তে ম্যানেজার কিমের মেয়ে কোনো একটা ডাক দিয়ে বলে যে বাবা। তখন ম্যানেজার কিম সবার সামনে বসে বলে যে তোমাদের কাছে ক্ষমা চাচ্ছি আমার মেয়েকে এভাবে বড় করার জন্য, আমি সত্যিই দুঃখিত। পরবর্তীতে ম্যানেজার কিম এবং তার মেয়ে যখন বাসায় যাচ্ছিল তখন তিনি তার মেয়েকে জিজ্ঞাসা করে, তুমি কি কিছু খাবা? ম্যানেজার কিমের মেয়ে কোনো কিছু না বলে শুধু বলে নো। এর পরবর্তীতে ম্যানেজার কিম কোনো কথা বলে না এবং তার মেয়ে আরও বলতে থাকে যে আমি খাবার ঘৃণা করি, আমি স্কুলও ঘৃণা করি, তুমি কেন এত দুর্বল? আমি খাবার ঘৃণা করি এবং আমি আমার স্কুলও ঘৃণা করি এবং আমি তোমাকেও ঘৃণা করি বাবা, দুর্বল হওয়ার জন্য। তুমি কি বাবা? মেয়েটি আরও বলে যে তুমি কি নরক? অন্যদের বাবা হয়তোবা হয়ে থাকে রাজনীতিবিদ, নয়তো তাদের অনেক প্রতিভা আছে, কিন্তু তোমার কি? তোমার তো কোনো কিছু নাই, তুমি শুধু নর্মাল একটা কোম্পানিতে ম্যানেজার। যদি এভাবেই হয় তাহলে আমাকে জন্মই বা দিলে কেন? আমি কেনই ছিলাম? জীবনে কিছু না পাওয়ার জন্য জন্মগ্রহণ করেছি? আমি এখানে কি করেছি? আমি এত দুঃখিত। আমার যদি তোমার কিছুই বা না থাকতো, যদি তোমার কাছে কোনো ক্ষমতাই না থাকে, তাহলে তুমি আমাকে এই পৃথিবীতে আনলেই কেন? এর সাথে ম্যানেজার কিম কোনো জবাব দেয় না, শুধু শুনতে থাকে নির্বাক্য হয়ে। ম্যানেজার কিম চুপ থাকার ফলে মেয়েটি কোনো কিছু আর বলে না। একটু পরে আবার বলে, মেয়েটি তার বান্ধবীর বাসায় থাকবে, বলেছে যে হ্যাঁ, আমাকে কিছুক্ষণ খুঁজো না, আমি যেন একা থাকতে পারি। এর পরবর্তীতে ম্যানেজার কিম কোনো কিছু না বলে চুপচাপ শুধু দাঁড়িয়ে থাকে। সময় পার হতে থাকে। হঠাৎ স্কুলে যে মেয়ের সাথে ম্যানেজার কিমের মেয়ে ঝগড়াটা হয়েছিল, সেই মেয়ে আবার তাকে রাস্তায় ধরে আরও কিছু লোক থাকে তাদের সামনে এবং মেয়েটি বলে যে হে ইউ বিচ, হোয়াট আর ইউ লুকিং অ্যাট মি। মেয়েটি যেন তার প্রতিশোধ নেওয়ার জন্য এবার উত্তমভাবে রেডি হয়ে এসেছে। সেই মেয়েটি মিঞ্জিকে অর্থাৎ ম্যানেজার কিমের মেয়েকে বলছে যে তুমি কি আমাকে আবার মারবে? এটা বলার সাথে সাথে ম্যানেজার কিমের মেয়ের গালে একটা জোরে দেয় এবং বলতে থাকে যদি পারো এবার আমাকে মেরে দেখো, মারো আমাকে, মারো আমাকে। এর পরবর্তীতে ম্যানেজার কিমের মেয়েও ওই মেয়েকে মারা শুরু করে। আশেপাশের লোক দেখে বলছে যে হে, এরা কি মারামারি শুরু করে দিচ্ছে? আর কিছুজন হাসাহাসি করছে। ম্যানেজার কিম যখন ওই মেয়েটিকে মারছিল তখনই ওই মেয়ের প্রেমিক যে সে এগিয়ে আসে এবং বলে যে বিচ, তুমি চিন্তা করো না যে তুমি মেয়ে বলে আমি তোমাকে মারবো না। তোমার সাহস কিভাবে হলো? তুমি আমার গার্লফ্রেন্ডের উপর হাত তুললে। এর সাথে তার নামটাও ক্লিয়ার করে বলা হয়, তার নাম হচ্ছে সিয়ং মিন হো। সেই মেয়ে তখন তার বয়ফ্রেন্ডকে বলতে থাকে যে দেখো, এই মেয়ে আমাকে মারছে, তুমি চিন্তা করো না, তার কোনো নর্মালি বন্ধুও নয়, তাই তুমি যেমন চা করতে পারো। মিনজি এর জবাবে বলে যে তোমরা এতজন এসেছো শুধু আমার একার জন্য। হ্যাঁ, সত্যি তোমরা বাচ্চাদের মতো। এটা শোনার পরে ছেলেটি রাগ হয়ে যায় এবং মিনজির চুল ধরে অনেকগুলো একসাথে মারা শুরু করে এবং বলতে থাকে যে তুমি কি বলেছো, আবার পারলে বলো। এর সাথে অনেকগুলো মার দেখে আশেপাশের লোকও বলে যে এভাবে যে তুমি মারছো, ওকে থামানো দরকার, না হলে কিন্তু একটা সময় ওই মেয়ে মরে যাবে। সেই আগের মেয়ে তখন একটা ইট নিয়ে এসে দৌড়ে যায় এবং মিঞ্জির মাথার মধ্যে সেই ইটটা দিয়ে আঘাত করে দেয়। আশেপাশে সবাই অবাক হয়ে যায়, কারণ কি কেউ বুঝতে পারে না যে জিনিসটা এভাবে এগিয়ে যাবে। তখন মিঞ্জি নিচে পড়ে যায় এবং তার মাথা থেকে রক্ত আসা শুরু করে।
এটা দেখে সবাই ভয় পেয়ে যায় এবং মেয়েটিও এখন বুঝতে পারে যে না, তিনি এখন ভুল করে ফেলেছে। আশেপাশে লোকগুলো বলছে যে কি করলো এবার, আমরা কি কেউ অ্যাম্বুলেন্সকে ফোন দিব? কেউ কি 911-এ ফোন দেওয়াটা উচিত না? মেয়ে না হয় কিন্তু মরে যাবে। এটা শোনার পরে ছেলেটি খুবই ভয় পেয়ে যায় এবং বলে যে না, কেউ ফোন দিবে না। যদি কেউ ফোন দিতে যাও তাহলে আমিও বলে দিব যে তোমরা আমাদের সাথে ছিলে। এটা শোনার পরে বাকি সব লোকও চুপ হয়ে যায়, কারণ কি তারা সবাই একসাথেই ছিল। ছেলেটি আরও বলে যদি এখন কেউ 911-এ ফোন দেয় তাহলে এর পরিবর্তে কিন্তু কোনো কিছু ভালো আসবে না। তাই সবাই একটু চুপ থাকি আর হ্যাঁ, এটাকে শেষ করার চেষ্টা করি। চলো সবাই মিলে একটা ভালো কোনো কিছু সিদ্ধান্ত নেই যেন এটাকে আমরা পার করতে পারি। তখন মিনহো বলে যে আমি আমার গ্রুপের সাথে যোগাযোগ করব। আমি নিশ্চিত নই, হয়তোবা তারা আমাকে সাহায্য নাও করতে পারে, কারণ কি আমি নতুন। এটা বলার সাথে সাথে সে তার গ্রুপের যে হেড সেই লোকের কাছে ফোন দেয় এবং বলে যে ইয়েস স্যার, আমি মিনহো। হ্যাঁ, সেরকম কোনো বিষয় না, কিন্তু তখন অপর প্রান্তের লোকের কথা শুনে মিনহো বলে যে আপনি কি আমাকে সাহায্য করবেন না? তখন ওই মেয়েটা তার হাত থেকে ফোনটা নিয়ে নেয় এবং বলা শুরু করে, হ্যালো, আমি কিন্তু জয়ং কন্ট্রাকশনের সিইওর মেয়ে। কারো যোগাযোগ করিয়ে দেন যিনি তাড়াতাড়ি এসব পরিষ্কার করে দিতে পারবে আমার জন্য। এদিক দিয়ে ম্যানেজার কিম শুধু ভাবছে যে সময় অনেক পার হয়ে যাচ্ছে কিন্তু তার মেয়ে এখনো আসছে না, অনেক দেরি হয়ে যাচ্ছে। তিনি বসে আছে সে তার মেয়ের অপেক্ষায়। অন্যদিকে ওই মেয়েটি যাদেরকে ফোন দিয়েছিল সে লোকগুলো এসে যায় তার সাহায্যের জন্য। সামনের লোকটি ওই মেয়েকে বলে যে তুমি কি সেই প্রেসিডেন্টের মেয়ে? মেয়েটি জবাবে দেয় যে হ্যাঁ, আমি প্রেসিডেন্টের মেয়ে। তারপরে তিনি বলে যে নর্মালি আমরা কারো সাহায্য করি না, কিন্তু তুমি যেহেতু আমাদের কাছে সাহায্য চাচ্ছ আর তুমি প্রেসিডেন্টের মেয়ে, তাই আমি তোমাকে সাহায্য করব। তুমি খুবই স্পেশাল, ওকে? মেয়েটি বলে যে হয়েছে অনেক, এবার তোমরা বলো যে তোমরা কি এটা করতে পারবে? ছেলেটি উত্তরে দেয়, ছেলেটিকে আরও বলে থাকে যে এগুলো সব কিছু পরিষ্কার করে দিও, এগুলো সব কিছু খেয়াল রেখো, আর এর পরিবর্তিতে কোনো বাহানা দিও না। তখন ছেলেটি বলে যে চিন্তা করো না তুমি অত বেশি। তখন সেই লোকটি আরও বলে আমাদের দক্ষতা উন্নত হয়েছে, দ্রুত শেষ হয়ে যাবে। আমরা যদি এটি জাপানের কাছাকাছি কিছু লোকের কাছে হস্তান্তর করি, তবে তাদের কাছে এমন একটি প্রযুক্তি আছে যা ট্রেস ছাড়াই এটি দ্রুত শেষ করে দিতে পারবে। লোকটি আরও বলে যে এটাকে কি যেন বলা হয়, সুইং মেশিন। অপর প্রান্তে পিছনে যে লোকটি বসে থাকে তিনি বলে যে না বস, এটাকে কম্প্রেস মেশিন বলা হয়। তখন মেন যে লোক তিনি বলে থাকে যে হ্যাঁ, এটাকে কম্প্রেশন বলে। আমি শুনেছি যদি তুমি কম্প্রেশন মেশিনটাতে লাগাও তাহলে কম্প্রেশন মেশিনের কম্পন শুরু করবে এবং ব্যক্তিটিকে মুষ্টির মতো ছোট করে ফেলবে। এটা শোনার পরে মেয়েটি একটু ভয় পেয়ে যায় এবং বলে যে হ্যাঁ, কত সুন্দর পৃথিবীতে আমরা বাস করি। ঠিক সেই সময় দেখানো যায় যে মেইনজিন এখনো বেঁচে আছে এবং তার হাতটা একটু করে হলেও লড়ছে। লোকটি বলে যে আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা এখানে নেমে পড়ো, আর টাকার কথাটা কি আমি তোমাদের বাবার সাথে কথা বলবো। এটা বলতে থাকে তারা। এক জায়গায় যখন ব্রেক করা হয় তখন সেই মেয়ের হাতটি এখনো লড়ছে সেটা দেখা যায়। রাতের 12টা 15 বাজে, এখনো মিনজিন বাসে আসেনি এবং তার বাবা এখনো তার জন্য অপেক্ষা করছে। অপেক্ষা করতে করতে একটু সময় জন্য তার চোখ লেগে যায়। ওঠার পরে দেখে যে হ্যাঁ, এখনো মিনজিন আসে নাই আর খাবারের জায়গায় আছে। তিনি তার মেয়ের অপেক্ষায় এখনো খাননি। সকাল হওয়ার পরে যখন তার বাবা বাইরে বেরিয়ে আসে তখন দেখা যায় যে কিছু লোক দাঁড়িয়ে আছে একটা জায়গায় ভিড় করে, এবং তাদের মধ্যে কিছু লোক বলছে যে এখানে কি হয়েছিল, কোনো কি মারামারি হয়েছিল? কত খারাপ! এই রক্ত কার? এটা কি কোনো মানুষের রক্ত? এটা সম্পর্কে কি পুলিশের কাছে রিপোর্ট করা দরকার? হয়তোবা কেউ এখনো করেও দিয়েছে। তখন ম্যানেজার কিম সেখানে যাওয়ার চেষ্টা করে এবং বলে যে কি একটা ক্রেজি একটা মর্নিং। নিচে তাকিয়ে দেখে যে সেই মেয়ের মাথায় যে ব্যান্ডটি লাগানো ছিল সেই ব্যান্ড। ম্যানেজার কিম দেখার সাথে সাথে এটা চিনতে পারে এবং তার মেয়ে মিনজিন যে মেয়ের কথা বলেছিল তিনি সেই মেয়েকে ফোন দেয় যে হায়াসিং। কিছু বলার পরে বলে যে আমি মিনজিন বাবা। মিনজিন কি তোমার সাথে ছিল গতকালকে? ওর প্রান্তের মেয়েটি কি বলেছে সেটা দেখানো হয় নাই, কিন্তু ম্যানেজার কিম তখন চুপ করে থাকে এবং বলে যে ঠিক আছে। এটা বলার সাথে সাথে ম্যানেজার কিম রাগান্বিত হয়ে ফোনটা রেখে দেয়। এর এর পরবর্তীতে মেয়েটি ছেলেকে বলে যে কোনো প্রবলেম হবে না তো, কোনো সমস্যা হবে না তো? ছেলেটি বলে যে আমি তোমাকে বলেছি চিন্তা করতে না। ছেলেটি আরও বলে যে আমি শুনেছি যে তার বাবাও একটু মাত্র পাগল হয়ে আছে, কিন্তু সে কখনো জানতে পারবে না যে তার মেয়ে আমাদের সাথে ছিল বা গতকালকে কি হয়েছিল। চলো এবার আমি তোমাকে তোমার বাসায় নিয়ে যাই। পিছন থেকে তখন ম্যানেজার কিম বলে যে দাঁড়াও, আমার তোমার কাছে একটা প্রশ্ন ছিল। আমি মিনজিন বাবা, আমি তোমাদেরকে খুঁজছিলাম। ম্যানেজার কিমকে দেখে সেই ছেলে এবং মেয়ে দুজনই ভয় পেয়ে যায় এবং ছেলেটি বলে যে তুমি ভয় পেয়ে দিয়েছো আমাকে। এদিকে তাকিয়ে দেখে যে মেয়ে ভয়ে আছে
ছেলে তখন আর কোনো কিছু বলতে চায় না এবং বলে যে মিঞ্জির নামে আমরা কাউকে চিনি না, তাই এখন চলে যাও। ম্যানেজার কিম তখন হেয়ার ব্যান্ড দিয়ে সেই মেয়েকে দেখে বলে যে এটা কি তোমার? ম্যানেজার কিমের হাতে সেটা দেখে মেয়েটা কিছুটা অবাক হয়ে যায়, আর ম্যানেজার কিম বলে যে হ্যাঁ, আমি এটা একটা কর্নারে পেয়েছিলাম, এটা কি তোমার, তাই না? এবং সেই ছেলেটি তার গার্লফ্রেন্ডকে বাঁচানোর জন্য হালকা একটু রাগান্বিত হয়ে যায় এবং তার দিকে হাত বাড়িয়ে দেয় জন্য, কিন্তু এর পরবর্তীতে ম্যানেজার কিমের কোনো রিয়াকশন দেখে না, তাই তিনি নিজে একটু ভয় পেয়ে যায় এবং বলে যে তুমি কি চাচ্ছ আমি তোমাকে মারি? ম্যানেজার কিমের জবাবে দেয় যে সকাল থেকে আমার মুডটা আজকে একটু ভালো নেই, তাই আমি যে প্রশ্নটা করতেছি সেটা তোমরা বলে দাও। কেউ একজন জোরে বলছে যে লিভ, দূরে সরে যাও। আর সার্জেন্ট কিম, তুমি কি করছো, এখানেই থেমে যাও। সার্জেন্ট কিম এখানে কোনো কিছু বলে না। ওই লোকটি আরো বলে যে আমি বুঝতে পারছি যে কি হয়েছে, কিন্তু এটা এরকম সিচুয়েশন না, তুমি কি খারাপ বানিয়ে দিচ্ছ। সার্জেন্ট কিম তখনও কোনো কিছু বলে না। পরে ওই লোকটি বলে যে তুমি যদি বুঝতে পারো অবস্থাটা এখন কেমন হয়ে দাঁড়িয়েছে তাহলে প্লিজ এখন যেতে দাও, যেতে দাও সেই লোককে। সেই লোকও বলে যে হয়েছে অনেক, এবার তুমি শান্ত হও, এরকম আর করো না। সার্জেন্ট কিম তুমি ঠান্ডা হও। সার্জেন্ট কিমকে আরো বলে যে তুমি বলেছিলে আমাকে যে তুমি তার সাথে শুধু একবার দেখা করতে চাও, কিন্তু তুমি জানো যে যদি এরকম হয়ে থাকে এখন, সেটা আমার ফ্রেন্ডসে হলেও এখন কিন্তু জিনিসগুলো অনেক খারাপ অবস্থায় চলে যাবে। আর্মি সেই লোকটি বলে যে হেই, সবাই তাকে ঠান্ডা করো, সবাই লেট ডাউন ইউর গার্ড। এর পরবর্তীতে সে লোকটি বলে যে তাকে এখনই ছুটি দিয়ে দাও, তুমি জানো সে কিন্তু, তার মাথা কিন্তু অবস্থা ঠিক নাই, আর তার মাথার অবস্থা খুবই বাজে, আর তুমি যদি তাকে না ছাড়ো তাহলে সে কিন্তু আমাদের সবাইকে মেরে ফেলবে। এর পরবর্তীতে আবার বর্তমানে সময় দেখা হয়, যেখানে ছেলে বলছে যে তুমি কি চাচ্ছ এখানে, তুমি কি জানো আমি কি করব? আমি নিজেও বুঝতে পারছি না যে হ্যাঁ এটা এখন আমার করা লাগবে। ম্যানেজার কিমকে ভয় পাওয়ানোর জন্য ছেলেটি তার জামা খুলে ফেলে এবং তার ট্যাটু এবং শরীর দেখানোর চেষ্টা করে যেন তিনি ম্যানেজার কিমকে দিতে পারে, কিন্তু এর পরিবর্তে ম্যানেজার কিমের কোনো প্রভাব দেখা যায় না। এই দেখার পরে ছেলের মাথা আরও নষ্ট হয়ে যায় এবং বলে তুমি কি চাচ্ছ যে আমি তোমারগুলো ছিঁড়ে ফেলবো? ম্যানেজার কিম এর পরবর্তীতে কোনো জবাব দেয় না, আর শুধু একটা কথাই বলে যে ছাত্র। সেই ছেলেটি তখন ম্যানেজার কিমের কলার ধরে পুরোটা শার্ট ছিঁড়ে ফেলে দেয় এবং ছিঁড়ে ফেলার পরে নিজে একটু চিন্তায় পড়ে যায় যে এটা কি, এটা তোমার কি, তোমার শরীরগুলো কি, আর তুমি কি মানুষ? তখন ওই মেয়েটি ম্যানেজার কিমের শরীর দেখে আরো অনেক বেশি ভয় পেয়ে যায়। এর পরবর্তীতে আবার অতীতের ঘটনা দেখানো হয়, যেখানে ওই আর্মির লোকটি বলে যে আমরা সার্জেন্ট কিমকে যেতে দিতে পারবো না, আর ম্যানেজার কিম তখন অনেক রাগ হয়ে থাকে। মেজরের লোকটা বলে যে আমরা অন্য কাউকে জানাতে পারবো না যে আমরা এখানে আছি, কিন্তু ম্যানেজার কিম সেখানে কোনো কথা শুনছে না। এর পরবর্তীতে ম্যানেজার কিমের বর্তমান শরীরের অবস্থা দেখানো হয়, যেখানে শুধু আঘাতের চিহ্ন আছে, শুধু ছুরি, ব্লেড, মানে অনেক ধারালো অস্ত্র প্লাস বুলেটেরও চিহ্ন আছে। ম্যানেজার কিমের বডি ফুল লুক দেওয়ার পরে ব্যাকগ্রাউন্ডে সেই আর্মির লোকের কথাটা উঠে আসে যে সার্জেন্ট কিম, তুমি তো জানো আমরা এই আইল্যান্ডে কত মিশনই না একসাথে কমপ্লিট করেছি, আমরা নর্থে যাওয়া হয়েছে আমাদের 17 বার এবং থেকে জেল ভেঙে বেরিয়েও আসা হয়েছে। ম্যানেজার কিমের শরীর দেখার পরে ছেলের আর কোনো কথা থাকে না, তখন তিনি শুধু চুপ হয়ে থাকে এবং কোনো কিছু টিভির মধ্যে চলতে থাকে যা সম্পর্কে কোনো ধারণা দেওয়া হয়। ঠিক এরকম সময় ম্যানেজার কিম একটু সিরিয়াস হয়ে যায় এবং একটি টেকনিকের মাধ্যমে কোনো কিছু বোঝারই আগে ছেলেটি যখন তাকিয়ে দেখে তখন তিনি বুঝতে পারে যে না, তিনি অলরেডি মাটি থেকে অনেক উপরে উঠে গেছে। কিছু বলার আগে যখন নিচে পড়ে যায় তখন ম্যানেজার কিম তার ঘাড়ের মধ্যে পা দিয়ে বলে যে ঠিক আছে, আমাকে একটা প্রশ্ন করতে দাও। এবং পাস্টের মেজর বলছে যে না, আমি এটা অ্যালাউ করি না, কারণ তার যে একটা প্রেজেন্স, তার অনুভূতি হচ্ছে একটা ডিপ্লোম্যাটিক প্রবলেম। এর সাথে ম্যানেজার কিমের একটা সিরিয়াস লুক দেওয়া হয় এবং তিনি প্রশ্ন করে যে মিঞ্জি কোথায়। আর এরই সাথে এটার ফার্স্ট চ্যাপ্টার শেষ।